বললেন যে সাধারণত আপনি যে কোনো একটা আইডিয়া আসলে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টাল ভিউতে দেখেন যে প্রথম মানুষ কি বলছে। না আমি না মানে সাধারণত দেখা হয়, হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমাদের এখানে আমি নিজেও এটা সাধারণত দেখা হয়। যখনই একটা কমপ্লেক্স আইডিয়া আসে, আমি যখন কমপ্লেক্স আইডিয়ার ডিসক্রিপশন পড়ি, যখন দেখি যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, আমার সবসময় সাধারণত নেক্সট স্টেপ হয় যে এটা কিভাবে ডেভেলপ হয়েছে, অরিজিনালি মানে কথাটা কোথা থেকে আসছে, তারপরে ওই মানুষটা কি মিন করছে, 200 বছর পরে আরেকজন মানুষ এসে এটা নিয়ে কথা বলতেছে, সে কি মিন করছে, আর এখন তারা মানুষ যারা কথা বলতেছে তারা কি মিন করতেছে, এটা চেঞ্জ হয়। কারণ আপনি বলছেন বইয়ের এডিশন চেঞ্জ হওয়ার সাথে মিনিং চেঞ্জ হয়, তাই না, বইয়ের কন্টেন্ট চেঞ্জ হয়। কিন্তু যখন আমি এইরকম হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করেও আমার কাছে স্যাটিসফাইং অ্যান্সার পাই না, কারণ আমি যেটা খুঁজতেছিলাম সেটার অ্যান্সারটা নাই, তখন মাঝে মধ্যে, এটা আমার পার্সোনাল হ্যাবিট, যে তখন আমি যাই যে শব্দটা যারা বানাইছে তারা কেন বানাইছিল, মানে এই শব্দটার ডেভেলপমেন্ট ইটসেলফ। এখন শব্দটার ডেভেলপমেন্ট ইটসেলফ মাঝে মধ্যে চেক করি, এবং চেক করে আমি দেখছি কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা হিন্টস পাওয়া যায় তারা অরিজিনালি কি মিন করছিল। এই সেন্সে আমি এপিস্টেমোলজি শব্দের মানেটা আমি শেয়ার করি আপনার সাথে, আমার ভিউটা দেখেন ঠিক আছে কিনা। সেটা হলো এপিস্টেমোলজি শব্দটা আসছে এপি স্টেম, মানে এপি মানে উপর, আর স্টেমি মানে স্ট্যান্ডস ফর্ম, মানে দ্য ফাউন্ডেশন ফ্রম হুইচ সামথিং স্ট্যান্ডস অন। তার মানে এপিস্টেমোলজি নলেজের সাথে যেটা আমরা লিঙ্ক করতেছি, তার মানে আমার যে নলেজ, আপনি যেটা বললেন জাস্টিফায়েবল ভেরিফায়েবল, মানে ইটস কামিং ফ্রম হোয়াট। যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম, একটা ছোট ঘর বানাচ্ছি, সেই ঘরের ফাউন্ডেশনটার উপরে আমি ইটটা দিছি, তার মানে আমি এই জন্য এটা শিওর, মানে ঘরের ব্যাপারটা কিন্তু আমি শিওর, কারণ আমি নিজে বানাইছিলাম। ঠিক একই রকম মানে এপিস্টেমোলজি সাজেস্ট করে যে ফার্ম ফাউন্ডেশন ফ্রম হুইচ থিংস আর স্ট্যান্ডিং অন। এখন এই যখনই স্ট্যান্ডিং অন, তার মানে এটা ট্রুথ ইজ কামিং ফ্রম ওয়্যার, অথবা নলেজ। এই নলেজের আবার যদি শব্দের মানে দেখেন, নলেজের রুট হলো আবার নো, জিএনও। এই জিএনও মানে এভরি ল্যাঙ্গুয়েজে, এভরি এটিমোলজি টেক্সট বইয়ে আছে টু রিকগনাইজ অর পারসিভ। দেখেন ওখানে নলেজের সোর্স হিসেবে ওই আমরা যেটা প্রথম রুট বারবার বলতেছিলাম, এক্সপিরিয়েন্স আর সেন্সেশন, তাহলে দেখেন দুইটাকে যদি একসাথে জোড়া দেই, এপিস্টেমোলজি হলো যে তোমার সেন্সেশন কোথা থেকে আসতেছে, এটা ফ্যাকচুয়াল বেসিসটা খুঁজে পাওয়া, যে ফাউন্ডেশন ফ্রম হুইচ দ্য থিংস আর স্ট্যান্ডিং অন অ্যাজ ইউ পারসিভ ইট। বেসিক্যালি তাহলে বেসিক্যালি আমাদের অরিজিনাল যে মোশন এন্ড স্টিলনেস ছিল, আমাদের যে জায়গায় এসে আমরা আটকে গেছিলাম, যে একটা পারসিভিং মেকানিজম লাগবে, তাহলে সেই পারসিভিং মেকানিজম নিয়ে আজকে আমার মনে হয় অনেক কথা বললাম। আপনার সাথে আমার বারবার বসতে হবে, কারণ আপনি যতগুলো টেকনিক্যাল টার্ম বললেন, এই যে ইন্টেরিয়র এক্সটেরিয়র, তারপরে জাস্টিফিকেশন, এগুলো আমার জন্য খুবই নতুন, এবং আমি তো জানেনই যে আমি ফিলোসফির ডাইরেক্ট স্টুডেন্ট না, কিন্তু আপনার কাছ থেকে টেকনিক্যাল অংশটা জেনে আমার নিজের আইডিয়ার সাথে ম্যাচ করতে আমার সুবিধা হচ্ছে, যে আমি কি জাস্ট নিজে নিজে মনে মনে উল্টাপাল্টা চিন্তা করে মিসগাইডেড হচ্ছি, নাকি আমার চিন্তাটা একটা মিল আছে প্রফেশনাল আপনার ইয়েটা ঠিক আছে, আপনার লাইন অফ থটটা ঠিক আছে, ঠিক আছে, মানে এটা ঠিক আছে। আর এখানে আমাদের আলোচনাতে খুব ইন্টারেস্টিং, যেমন আমি একটা স্কেপটিসিজমের কথা বললাম, এটা আলোচনাটা আমাদের জন্য আজকে রয়ে গেল। আরেকটা আলোচনা হচ্ছে যে এই যে আপনি যে সেন্সেশনের কথা বললেন, এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, দুইটা টার্ম আসবে। একটা টার্ম আপনি প্রসঙ্গক্রমে একটু করে বলেছেন, আইডিয়ালিস্ট বা আইডিয়ালিজম, আইডিয়ালিজম ভার্সেস রিয়েলিজম। তাহলে রিয়েলিজমের বাংলা হচ্ছে বাস্তববাদ, আর আইডিয়ালিজম হচ্ছে ভাববাদ। তা আবার ভাববাদের কিন্তু দুইটাই আছে, একটা হচ্ছে যে মানে মেটাফিজিক্যাল সেন্সে ভাববাদ, আরটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল সেন্সে ভাববাদ। তো আমরা রিয়েলিজমের এগেইনস্টে যে ভাববাদটা বলি, এটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল সেন্সে, জ্ঞানতাত্ত্বিক ভাববাদ। আমি সহজে মনে রাখার জন্য আমরা এটা বলতে পারি যে বস্তুবাদ, যেটা বলে মেটেরিয়ালিজম, বস্তুবাদের বিকল্প যে বিপরীত যে ভাববাদ, এটা হলো মেটাফিজিক্যাল ভাববাদ। ওকে, আর বাস্তববাদ যেটা রিয়েলিজম, এটার মোকাবেলায় যে আইডিয়ালিজম, সেটা হচ্ছে যে এপিস্টেমোলজিক্যাল আইডিয়ালিজম। তাহলে
দুইটা আইডিয়ালিজম, একটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল সেন্সে, একটা হচ্ছে মেটাফিজিক্যাল সেন্সে। এপিস্টেমোলজিক্যাল সেন্সে এটা হচ্ছে রিয়েলিজম, আর মেটাফিজিক্যাল সেন্সে এটা হচ্ছে মেটেরিয়ালিজম। ওকে, এখন আপনি রিয়েলিজম ভার্সাস আইডিয়ালিজম যদি আলোচনাতে আসেন যে বাস্তব জগৎটাকে কিভাবে আমরা সেন্স করি, একটা মানে পরবর্তী আলোচনার একটা হিন্টস হচ্ছে, যেমন বার্টন রাসেলের কথা যদি বলি, রাসেল আমার খুবই প্রিয় ফিলোসোফার। রাসেল থিওরি হচ্ছে যে ইনডাইরেক্ট রিয়েলিজম। তিনি বলছেন যে আমরা পাই আমাদের সেন্স ডেটা গুলাকে। ওকে, আমাদের পারসেপশন হয়ে আমাদের ব্রেনে যে মানে সেন্সেশনটা পারসেপশন হিসেবে যায়, ওটার সাথে আমাদের পরিচয়। রিয়েল জগৎটাকে আমরা অ্যাসিউম করি। তাহলে আপনি স্টিলনেস মোশনের সাথে যদি তুলনা করেন, রিয়েল জগতে কথা আমরা মোশনকে এক্সপেরিয়েন্স করি, তাহলে আমরা স্টিলনেসটাকে অ্যাসিউম করি। এভাবে যদি আপনি বলেন যে বার্টন রাসেল বলছেন যে আমার সাথে আমার নোয়ার হিসেবে আমার সাথে হলো যে থেকে আসে, এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে এপিস্টেমোলজিক্যালি আমি ঠিক করে অ্যাসিউম করি দেয়ার মাস্ট বি আ রিয়েল ওয়ার্ল্ড আউট দেয়ার এক্সিস্ট বাই ইটসেলফ, নাহলে আমি কিভাবে পাই। তো এটা হলো একটা ওনার ইন্টারপ্রিটেশন। এটা মোকাবেলাতে সায়েন্টিফিক রিয়েলিজম, ডাইরেক্ট রিয়েলিজম, এরকম নানা ধরনের ভার্সন থাকে। এক একটা আইডিয়ালিজমের সেরকম অনেকগুলো ভার্সন আছে। আমার মনে হয় এটা নিয়ে যদি আমরা একদিন আলোচনা করি, দ্যাট অলসো বি, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমি সামনের দিন আমরা ওটা নিয়ে বসবো। তবে আপনার এই কনটেক্সটে আমি যেটা টের পাচ্ছি, আপনার যদি সময় থাকে আর 5-7 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ, শিওর। তাহলে আমি বলি, আপনি যেটা বললেন যে বার্টন রাসেলের যে একটা রিয়েল ওয়ার্ল্ড আউট দেয়ার, আর আমরা যেটা রিয়েল ওয়ার্ল্ডের সেন্সেশন ডাটাটা পেয়ে একটা আইডিয়া করি, সেটার মধ্যে একটা ডিসকানেক্ট আছে, যে আমাদের পারসেপশন ভার্সাস দ্য রিয়েল ওয়ার্ল্ড। এটাকে কান্ট সম্ভবত বলছিল নুমেনন, আর আমরা যেটা দেখি সেটা ফেনোমেনন। আচ্ছা, আপনি তো অনেক কিছু জানেন। না, কিন্তু এখানে একটা আমি সূক্ষ্ম পয়েন্ট বলতেছি। সূক্ষ্ম পয়েন্টটা, এটা নিউরো সায়েন্সের, আমি তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করি, সাইকোলজি একটা আছে। এখানে একজন সাইকোলজিস্ট বলতেছে, খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন, অনেকে হয়তো বুঝবে না। সে বলতে চাচ্ছে যে সেন্সরি ডেটা যেটা আমরা পারসিভ করি, সেই ডেটাটা অ্যাকচুয়ালি রিসাইডস ইন দ্য অবজেক্ট অলসো। তার মানে আমি একটা টার্ম আছে, মনে করেন আমি যখন রাস্তা দিয়ে ভিড়ের মধ্যে হেঁটে যাব, মনে করেন অনেক মানুষ, আমি কিন্তু র্যান্ডমলি যেতে পারবো না। আমি যখন হাঁটা শুরু করবো, সামনে বাধা পাবো, তারপরে টানে যেতে হবে, বামে যেতে হবে, তাই না? ঠিক একই রকম আমার রেটিনার ভিতরে যে ইনফরমেশনটা আসতেছে বাইরের অবজেক্ট থেকে, এটাও কিন্তু একটা স্ট্রেট জিনিস না, অনেক জিনিস থেকে বাধা পেয়ে তারপরে ইভেনচুয়ালি আমার কাছে পৌঁছাইছে, এবং এটা ব্রেনে যে আবার নানান ভাবে প্রসেসিং হচ্ছে। সে বলতে যাচ্ছে, তার নাম হলো জেমস গিবসন। সে বলতে যাচ্ছে যে আমাদের যে আইডিয়াটা জেনারেট হয় ব্রেনে ফ্রম দ্য সেন্সরি ডেটা, এই ডেটাটা আমাদের সেলফ প্রডিউস না। এই ডেটা ইটসেলফ কামিং ফ্রম আউটসাইড ইজ এমবেডেড ফ্রম দ্য অবজেক্ট টু। তার মানে there is a chance whatever we are seeing actually represents the underlying reality, not just the phenomenon. এই আর্টিকেলটা আমরা সামনে আলাপ করবো। এটা খুবই একটা, এটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু এটা খুবই একটা, এটা বেসিক্যালি তার একটা স্মল গ্রুপ অফ ফলোয়ার আছে, তারা এখন ওইটা নিয়ে রিসার্চ করতেছে অ্যাক্টিভলি, কিন্তু এটা মেইন স্ট্রিম না। কিন্তু সে প্রফেশনাল, হাইলি এডুকেটেড, এবং তার ক্রেডেনশিয়াল নিয়ে কারো কোশ্চেন নাই, কিন্তু তার আইডিয়াটা হলো এটার বইটার নাম হলো ইকোলজি অফ ভিশন। মানে ভিশন ইজ এ ইকোলজিক্যাল ফিনোমিনন। মানে ভিশন শুধু আমার ভিতর হচ্ছে না, অবজেক্ট এন্ড সাবজেক্ট মিলে যে জিনিসটা প্রডিউস করতেছে সেটাই আমি পারসিভ করতেছি, শুধু আমার মন গড়া না। তার মানে প্লেটোনিক ফর্ম is possible to perceive, and তার আইডিয়া অনুযায়ী whatever we are seeing is actually the form, and we are thinking we are just seeing a shadow. But সে বলতেছে না, আমরা অরিজিনালটাই দেখতেছি, আমরা শুধু আর্গুমেন্ট করে, ডিভিশন করে এটাকে আমরা মানে বলতেছি এটা আমি শুধু ফেনোমেনন দেখতেছি, নিউমেনন দেখতেছি না। কিন্তু এই জন্য, যেহেতু আপনি বললেন বার্টন রাসেলের আইডিয়াটা হলো there is a world out there and there is a world we are perceiving, there is a disconnect.
আর সে বলতেছে আসলে এটা একই জিনিস, আমরা শুধু আর্গুমেন্ট করে কমপ্লিকেট করতেছি। তাহলে এই আইডিয়াটা আমরা সামনের দিন হয়তো এখানে আমার একটু এ ব্যাপারে একটু বলতে হবে, না হলে আবার আমার ডিসিপ্লিন লোকরা আমাকে ভুল বুঝবে। সেটা হচ্ছে যে বার্ট্রান্ড রাসেলের মানে ইয়াটা আমরা একটা ফেনোমেনোলজি বলে একটা টার্ম বলি, মানে অবভাসবাদ বা পরিদৃশ্যমানটা যেটা সেটা যে এখন তিনটা একটা হচ্ছে যে আমি যেটা জানি রিয়েলিটিকে আমি যেভাবে কনস্ট্রাক্ট করি রিয়েলিটি তাই, আইডিয়ালিজম। এটা আইডিয়ালিজম না হয়ে এটা যদি কগনিটিভিজম হইতো মনে ভালো হতো, কারণ আমার জ্ঞানটা আমার রিয়েলিটিকে নির্মাণ করে। ওকে, আরেকটা হলো যে মানে আমার এটা কি করি না করি বড় কথা না, যা রিয়েল সেটাকে আমি সরাসরি পাই, ডাইরেক্ট রিয়েলিজম বা সায়েন্টিফিক রিয়েলিজম এই ধরনের তত্ত্বগুলো আছে। এটার মাঝখানে যেটা বার্ট্রান্ড রাসেল ইনডাইরেক্ট রিয়েলিজম বলেছে, সেটা আবার ফেনোমেনোলজি যেটা আছে সেটা থেকে ভিন্ন। ফেনোমেনোলিজম যেটা বলে সেটা হচ্ছে যে ইটসেলফ রিয়েল জিনিসটাকে আছে না নাই সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। মানে ওই যে থিস্ট এথিস্টের মাঝখানে স্কেপটিকের মতো, অ্যাগনস্টিকের মতো। মানে থিস্ট বলে যে হ্যাঁ আছে, এক্সিস্ট করে, এথিস্ট বলে হ্যাঁ নাই, ও বলে যে আমি জানি না। তো ফেনোমেনোলিজমের লোকেরা বলে যে আমরা জানি না যে এরকম রিয়েল কোনো কিছু আছে কিনা, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ফেনোমেননটাকে এক্সপেরিয়েন্স করি। ওকে, রাসেলের পজিশনটা রিয়েলিজমের পক্ষে, কিন্তু রিয়েলিজমটা ডাইরেক্ট না, উনি বলছেন যে একটু ইনডাইরেক্ট, অর্থাৎ থ্রু আওয়ার সেন্স এক্সপেরিয়েন্স। মানে আমাদের ফার্স্ট টাইম রিলেশনটা হচ্ছে যে ওয়ান টু ওয়ান রিলেশন হচ্ছে আমাদের ডাটার সাথে। ওকে, কারণ এই ডাটার যে সোর্স, সেই সোর্স হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট আউট দেয়ার রিয়েলিটিকে আমরা অ্যাসিউম করি। হ্যাঁ, এটা নিয়ে যেদিন আমরা স্পেসিফিক এই সেন্সে তারা দুইজন খুব বেশি ডিফারেন্ট কথা বলতেছে না, একই রকম ডিফারেন্ট কথা বলতেছে না। তবে মানে আপনার যে জেমস গিবসনের কথা বললেন আর কি, হ্যাঁ, এই আলোচনাটা আপনি আমাকে কন্টেন্ট পাঠালে আমি পরে হয়তো আলোচনার সাথে এনগেজ হতে পারবো, কিন্তু আমার কাছে ওই শুরুতে আমি যে কথাটা বললাম সেটার আলোকে যদি আমরা চিন্তা করি, উই ক্যান এগ্রি উইথ হিম মানে ভেরিলি ইনস্ট্যান্টলি। সেটা হচ্ছে যে এই যে ডাইকোটমিটা, মানে ডাইকোটমিটাকে রিয়েল ওয়ার্ল্ড আছে নাকি আমরা শুধু ফেনোমেননটা পাচ্ছি, নোমেনন ফেনোমেনন, হ্যাঁ, এই যে আলাদাটা করাটা, মানে রিয়েল ভার্সাস আইডিয়াল, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন আসলে ফিলোসফিক্যাল ট্র্যাডিশনের একটা বৈশিষ্ট্য, যে তারা সবসময় একটা কিন্তু জগৎটাকে দান্দিক ভাবে দেখেছে। এই যে দান্দিক বস্তুবাদ, দান্দিক ভাববাদ, দান্দিক ভাবে দেখেছে। আর ফিলোসফিটা যেভাবে ইস্টে হয়েছে, এক্সারসাইজ হয়েছে, আনফরচুনেটলি তো এখন ইন্ডিয়ান ট্র্যাডিশনে, মুসলিম ট্র্যাডিশনে কোথাও কিন্তু ফিলোসফি সেভাবে চর্চা হচ্ছে না। মুসলিম ফিলোসফির মূল চর্চাটা এখন পলিটিক্যাল ইসলাম, এবং ইন্ডিয়ান ফিলোসফিতে আসলে নতুন কোনো কিছু নেই, পুরনো স্কুলগুলোর ব্যাপারে তাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এবং সেগুলো কি বলেছে সেটা জানা। ইন্ডিয়ান ফিলোসফি যারা আমাদের ডিপার্টমেন্টে পড়ায় তারা আমাকে বলেছে, এবং আমিও দেখেছি যে নতুন বলে কোনো কিছু সেখানে মধ্যে নাই। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেখি যে সেটা ট্রেন্ডটা কি, সেটা ট্রেন্ড হচ্ছে ইন্টিগ্রেশন। এবং আমরা যদি ইন্টিগ্রেশনের দিকে দেখি, তাহলে এই যে ভাগাভাগিটা করা হচ্ছে, যে এটা হচ্ছে যে রিয়েল, এটা হচ্ছে আনরিয়েল, এটা আসলে থাকে না। বরঞ্চ আমি যেটা দেখি, এই একটা কলম, এটার মধ্যে এক আছে, এবং এট দ্য সেম টাইম এটা হচ্ছে একের প্রতিনিধি, দুইটাই। এরকম ভাবে আমরা হয়তো গিবসনের সাথে একমত হতে পারবো আর কি, হয়তোবা। তাহলে আমি আজকে অনেকক্ষণ সময় হলো, আমাদের আবার বসতে হবে এই বুধবার দিন, 15 দিন পর পর ইনশাল্লাহ বসবো, আপনি যদি সময় দিতে পারেন। তবে আমি জাস্ট বলতেছি, সোফার আমরা তিনটা ভিত্তি পাইলাম। একটা হলো স্টিলনেস, আনমুভিং, যেটা আনমুভড স্টিলনেস, একটা মুভিং যেটা চেঞ্জ দেখতেছি, আর আরেকটা হলো ওয়ে অফ চেকিং if somebody is moving, সেটা হলো পারসেপশন অর নলেজ। তাহলে আরেকটা পয়েন্ট আসলো, চারজন পার্সন ইটসেলফ। আমার অরিজিনাল আপনার সাথে যখন কথা বলতে চাইছিলাম, আমার মনে মনে মানে অ্যাটম অফ ফিলোসফি যদি বলি, মানে তার নিচে আর ভাগ করা যায় না আইডিয়া কোনটা কোনটা আছে। একটা মানে আমি এই জন্য আমার টাইটেলের ভিতরে নিশ্চয়ই খেয়াল করছিলেন যে হোয়াট আর দ্য ফিলোসফিক্যাল অ্যাটম, মানে এর নিচে আর ভাগ করা যায় না, ওটা একটা বেসিক অথবা প্রিন্সিপাল হিসেবে ধরা যায়। একটা হলো স্টিলনেস, অবভিয়াসলি এটা একটা আইডিয়া, যে আনমুভড মুভার, এটা গডকে বলে, তাই না? আচ্ছা, 2 নম্বর হলো মোশন অর আমাদের দুনিয়া, এভরিথিং ইজ চেঞ্জিং, হেরাক্লাইটাসের ভিউ, এবং এটার সাথে ইনবিল্ট টাইম আছে, এজন্য টাইমটাকে আলাদা আনতেছি না। তারপরে আরেকটা আনলাম যে হাউ ডু ইউ কানেক্ট দ্য নলেজ, আর আরেকটা হলো দ্য নলেজার, দ্য পারসন। এই চারটা সোফার আমরা অ্যাটম হিসাবে পাচ্ছি। তাহলে চারটার অ্যারাউন্ডেই আমি বিভিন্ন জিনিস, আমি হয়তো বিভিন্ন নিয়ে আসবো,
কিন্তু এই চারটার অ্যারাউন্ড এই ডিসকাশনটা আমরা বিল্ড, এটা হলো এই চারটাকে আমরা বলি foundation upon which everything is sitting on. In a sense, that's true.